শুভ সকাল। মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আজকে আমরা কথা বলবো। সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আজকের অতিথি হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি মেহেরপুরের অত্যন্ত প্রতিশ্রুতিশীল সাংবাদিক, দায়িত্ববান সাংবাদিক, আমাদের সকলের পরিচিত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাজিবুল হক সুমনকে। রাজিবুল হক সুমন, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আপনাকে আমন্ত্রণ জানাতে ধন্যবাদ। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে আসলে আমরা এই সংবাদ বিশ্লেষণে যাওয়ার আগে আপনার কাছে জানতে চাইব যে আমরা এই আজকে দিয়ে আমাদের এই পর্বটা মূলত 13তম পর্ব। মেহেরপুর প্রতিদিনের কয়েকটা কন্টেন্ট আছে, তার মধ্যে সংবাদ বিশ্লেষণ এটা একটা নতুন সংযোজন। এর পূর্বে আপনি হয়তো দেখে থাকবেন যে মুক্ত কথা নামে আমাদের একটা কন্টেন্ট আছে, সেটা অবশ্য চলমান, অবশ্যই ইরেগুলার, চলতে চলতে ধাঁধা একটা প্রোগ্রাম চলছে। এবং এই সংবাদ বিশ্লেষণ আমাদের এতদ অঞ্চলের, এই পশ্চিম অঞ্চলের যত প্রিন্ট মিডিয়া আছে, সেই প্রিন্ট মিডিয়ার যে সমস্ত প্রতিদিনের যে সংবাদগুলো পরিবেশন করছেন, সেই সমস্ত সংবাদ নিয়ে মূলত আমরা সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠানটা করে থাকি। তো এই ধরনের একটি ভাবনা, আপনি একজন গণমাধ্যমের গুরুত্বপূর্ণ মানুষ, আপনি এই আমাদের এই কর্মসূচিটাকে, এই ধরনের একটা কন্টেন্টকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? আসলে এটা কন্টেন্টটা আসলে নিশ্চিত একটা ভালো দিক, কারণ সংবাদ বিশ্লেষণ আসলে আমরা সাধারণ যারা মানুষ, যারা পাঠক আছে, তারা কিন্তু প্রতিদিন তো পত্রিকাগুলো দেখে, পড়ে এবং পত্রিকাটা ভাঁজ করে রেখে দেয়। কিন্তু এই টোটাল সম্পর্ক বা যেসব সংবাদগুলো থাকে, সেই সংবাদ সম্পর্কে কিন্তু মানুষের যে জানার আগ্রহ থাকে, এইটা কিন্তু ছিল না। যেহেতু মেহেরপুর প্রতিদিন এটা চালু করেছে, এই কন্টেন্টটা চালু করেছে, যার ফলে কিন্তু এই সংবাদের যে বিশ্লেষণগুলো আছে, এইগুলো কিন্তু মানুষ কিন্তু দেখে এখন, এবং সংবাদ সংশ্লিষ্ট যেসবগুলো ঘটনা থাকে সেগুলো কিন্তু তারা বুঝতে পারে, যার ফলে কিন্তু এটা একটা ভালো দিক মেহেরপুর নিউজের বা মেহেরপুর প্রতিদিনের। ধন্যবাদ। আমরা আজকের যে পত্রিকাগুলোতে যে সমস্ত খবরগুলো পরিবেশিত হয়েছে, আমরা প্রধান প্রধান খবরগুলো একটু পড়ার চেষ্টা করব। মেহেরপুর প্রতিদিন আমার হাতে আছে। মেহেরপুর প্রতিদিনের প্রধান সংবাদ যেটা করেছে, লিড নিউজ, কুষ্টিয়ায় 13 ঘন্টা ব্যবধানে মা, মেয়ে ও বাবার মৃত্যু। ঘটনাটা কুষ্টিয়া মিরপুরের। মেহেরপুরের বোসপাড়ায় জলাবদ্ধতায় বিপর্যস্ত 4 পরিবার। বৃক্ষরোপণ ও বাঁচিয়ে রাখতে উদ্যোগ গ্রহণ করুন ফরিদপুরের শামীমের। মেহেরপুরে ফার ইস্ট ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ। জীবননগরে ভারতীয় রুপিসহ আটক 2। চাঁদা ও টেন্ডারবাজির অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা আটক। মেহেরপুর পুলিশের সচেতনতামূলক কার্যক্রম, মাস্ক বিতরণ। স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম চালুর সিদ্ধান্ত বিএনপির। মেহেরপুর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত। আলমডাঙ্গায় মাদক সেবনের অপরাধে মিজানুর রহমানের কারাদণ্ড। আমার হাতে আছে সময়ের সমীকরণ। সময়ের সমীকরণ তার প্রধান সংবাদটি করেছে, মিয়ানমারের সমরসজ্জায় সীমান্তে বাড়ছে উত্তেজনা। হাটহাজারী মাদ্রাসার কবরস্থানে চিরসাহিত্য আল্লামা শাহ শফি আহমেদ শফি। হাটহাজারী মাদ্রাসার দায়িত্ব পেলেন আল্লামা জুনাইদ বাবুনগরী। ঝিনাইদহে এক গৃহবধূর মৃত্যু ও চুয়াডাঙ্গায় সুস্থ 40 জন। এটা করোনা নিয়ে নিউজ করেছে। বরখাস্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে এবার উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ। এটি একটি ঝিনাইদহের খবর। আসছে ভয়ঙ্কর দুর্ভিক্ষ, মারা যাবে 3 কোটি মানুষ। এটি একটি প্রতিবেদন জাতিসংঘের। নঈম নাকি লাড্ডু, কে আসছেন নেতৃত্বে? এখানে চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে কেন্দ্র করে, জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনকে কেন্দ্র করে সেখানে চলছে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন নিয়ে একটি সংবাদ। 150 বিঘা জমি নিয়ে সংঘর্ষ, আহত 4। শাহেদ ও পাপিয়ার মামলার রায় শীঘ্রই। আমার হাতে আছে পশ্চিমাঞ্চল। পশ্চিমাঞ্চল তাদের প্রধান সংবাদটি করেছে, 12,500 নতুন পদ। সরকারি কলেজগুলোতে শ্রেণী কার্যক্রম জোরদারের লক্ষ্যে সৃষ্টি হচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ সংবাদ। এখানে আছে পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে বলছেন ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মেহেরপুরে 100 ঘন্টা মুজিব চর্চা শীর্ষক জুম আলোচনা, যেটা প্রতিদিনই হচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থী ডজন খানেক, দেয়ালে শোভা পাচ্ছে দোয়া ও সমর্থন চাই সম্বলিত পোস্টার, এটা বলছে গাংনী পৌর নির্বাচনের দৌড়ঝাঁপ। চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা থানায় দেয়া হলো 2টি পিকআপ ভ্যান। নাটুদহ চন্দ্রবাস ছাগল যাওয়াকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে নগ্ন হামলা, রক্তাক্ত জখম 3, মামলার প্রস্তুতি। গাংনীতে প্রেমে সাড়া না দেয়ায় প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং, স্কুল থেকে বাড়ি ফেরার পথে গতিরোধ করে লাঞ্ছিত। চাঁদা ও টেন্ডারবাজির অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা আটক। এই ছিল পশ্চিমাঞ্চল। আমার কাছে আছে মাথাভাঙা তাদের প্রধান সংবাদটি করেছে অকার্যকর উপজেলা পরিষদ, ইউনোর হাতে সব ক্ষমতা। জানা যায় জনসমুদ্র প্রিয় প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত আল্লামা আহমেদ শফি সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে একমত। জীবননগরে স্বাস্থ্যবিধি নাম মেনে বিদায় সম্বর্ধনা ও পিকনিক। আসছে ভারতের পেঁয়াজ, কমছে দাম। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে বলছেন আমাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। নীরব প্রচারণায় মাঠে নামছে সম্ভাব্য প্রার্থীরা, বাড়তে পারে প্রার্থীর সংখ্যা। এটা দর্শনা পৌর নির্বাচনকে ঘিরে একটি নিউজ। এই ছিল মোটামুটি আমাদের হাতের নিউজ। আমরা প্রথমেই যাব মেহেরপুর প্রতিদিনের প্রধান শিরোনাম। কুষ্টিয়ায় 13 ঘন্টার ব্যবধানে মা, মেয়ে ও বাবার মৃত্যু। আপনি জানেন কুষ্টিয়া মিরপুরে একটা মর্মান্তিক, কোনো অন্যভাবে মৃত্যু না। 3 জনেই বয়সী। মেয়ের বয়স 40, মায়ের বয়স প্রায় 62-65, বাবার বয়স 70। মানে জাস্ট 13 ঘন্টার ব্যবধানে মারা গেলেন তারা, একই পরিবারের 3 জন। এটা নিয়ে একটা শোকের ছায়া। আসলে মৃত্যু তো মৃত্যুই, কিন্তু তারপরে এটা নিয়ে আসলে বলার কী বা আছে। আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি। মেহেরপুর বোসপাড়ার জলাবদ্ধতায় বিপর্যস্ত 4 পরিবার। যে দ্বিতীয় লিড নিউজ যেটা হয়েছে মেহেরপুর, সেটা হলো যে মেহেরপুর বোসপাড়ায় জলাবদ্ধতায় বিপর্যস্ত 4 পরিবার। এটা শুধু আসলে এটা জেলা শহর, সেক্ষেত্রে হয়তো 4টা পরিবারের কথা এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু এইরকম জলাবদ্ধতা কিন্তু মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় প্রায় কয়েক হাজার পরিবার কিন্তু বিপর্যস্ত। যার ফলে কিন্তু গত 10-15 বছরের হিসাব অনুযায়ী কিন্তু যে পরিমাণ বৃষ্টি, স্বাভাবিক বৃষ্টি হওয়ার কথা ছিল, সেই বৃষ্টির কয়েক গুণ বেশি বৃষ্টি হয়েছে এবং খুব ভারী বর্ষণ হয়েছে। যার ফলে কিন্তু আমাদের যে নিচু এলাকা ছিল এগুলো তো প্লাবিত হয়েছে, এর সাথে কিন্তু জলাবদ্ধতা, কারণ নিয়মতান্ত্রিকভাবে যে পুকুরগুলো খনন করা হয়েছে অথবা সড়কের পাশে মাটি দিয়ে ভরাট করে রাখা হয়েছে, যার ফলে কিন্তু এই শুধু যে শহর না, গ্রামের অভ্যন্তরেও কিন্তু অনেক পরিবার কিন্তু পানির মধ্যে নিমজ্জিত। যার কিন্তু হাঁটি বনে মাড়ি কিন্তু এখনও চলাফেরা করছে সেই বাড়িতে। এর সবথেকে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হলো যে মেহেরপুরের গাংনী উপজেলা যেটা বামন্দি আছে, সেখানে দাস সম্প্রদায়ের লোক আছে, প্রায় ওইখানে 10-15টা পরিবার বাস করে। তাদের আসলে ঘরে যে বসত ঘর যেটা আছে সেটার মধ্যেও পানি। কিন্তু ওই এলাকায় যে শুধু তারা না, আশেপাশে আরও 10-15টা পরিবারও কিন্তু সে জলাবদ্ধতার শিকার। এই জলাবদ্ধতা কিন্তু গত 2 মাসের অধিক সময় কিন্তু জলাবদ্ধতার মধ্যে তারা আছে। আসলে এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা আসলে প্রশাসনিকভাবেও নেওয়া হয়নি। আসলে তারাও হয়তো বা কোনো জায়গায় সেইভাবে দিন দরবার করতে পারেনি, যার ফলে কিন্তু সেই যে নিমজ্জিত সেটাই আছে। তারা সম্প্রতি শুনেছিলাম যে তারা তাদের বসত ঘরে থাকতে না পারার কারণে কিন্তু পাশের একটা পরিত্যক্ত ঘর ছিল বা একটা ঘর আছে, সেই ঘরে থাকার জন্য তারা ব্যবস্থা নিয়েছিল, কিন্তু আসলে সেখানেও তাদের থাকার মতো জায়গা হয়নি। যার ফলে এখন ওই যে পানি আছে ওর মধ্যে না গিয়ে তারা পাশের অন্যের একটা জায়গায় কোনো রকম দিয়ে আপনার কি বলে উপরে অস্থায়ী পলিথিন দিয়ে ঘর বানিয়ে সেখানে আছে। তো শুধু তারা না, এই জেলার বিভিন্ন এলাকায় কিন্তু এরকম জলাবদ্ধতার ঘটনা আছে। শুধু মানুষ জলাবদ্ধতার শিকার হয়েছে তাও না, আমাদের কৃষি জমি কিন্তু জলাবদ্ধতা, যেহেতু মেহেরপুর হলো কৃষি নির্ভর জেলা, যার ফলে কিন্তু আর এটা সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে বন্যা প্রবণ জেলা না কিন্তু মেহেরপুর। যেহেতু বন্যার কোনো প্রভাব আমাদের জেলায় পড়ে না আর হয়ও না, প্রাকৃতিক দুর্যোগও খুব কম। সেক্ষেত্রে এবার অধিক মাত্রায় বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু মানুষের দুর্ভোগটা আসলে বেড়েছে। তবে এটি স্থানীয় প্রশাসন বলেন বা জেলা প্রশাসন বলেন বা সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই পানি নিষ্কাশন সমস্যা সমাধান হবে না, এবং এই যে মানুষগুলো যে বিপর্যস্ত হয়ে আছে তাদেরও কিন্তু আসলে তেমন কোনো সুযোগ বা সুবিধা হবে না। সেক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টা আর সহযোগিতা দরকার। আমরা আশা করব অবশ্যই এখানকার সংশ্লিষ্ট প্রশাসন, সংশ্লিষ্ট বিভাগ এই বিষয়গুলোকে দেখবেন, বিশেষ করে স্থানীয় সরকার ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছেন, মূলত ইউনিয়ন পরিষদ, পৌর পরিষদ, অবশ্যই বিষয়গুলোর দিকে নজর দেবেন। মেহেরপুরে ফারিস্ট ইসলামী
লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ। আসলে এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযোগের অন্ত নাই। প্রায় সময় শুনছি যে কোনো গ্রাহক তার পলিসি ম্যাচিউরড হওয়ার পরে সে তার সেই পলিসির এন্ট্রিতে তাদের যে রিকোয়ারমেন্ট সেটা সে পাচ্ছে না। এমনই একটা ইয়েতে অভিযোগ করেছে মেহেরপুর ফারিস্ট ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে। তো এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর আসলে এই ধরনের হয়রানিমূলক যে কর্মকাণ্ড এটা আমরা প্রায়ই লক্ষ্য করি। কীভাবে দেখেন? সব থেকে বড় যে ব্যাপার হলো যে সে যতগুলো লাইফ ইন্স্যুরেন্স বলেন বা এনজিও বলেন বা বেসরকারি প্রতিষ্ঠান বলেন, এরা যে কার্যক্রমগুলো করে এই কার্যক্রম কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম নীতির ভিতরেই করে। আর এরা যেসব ধরাবাঁধা নিয়মগুলো করা রাখে, এই যে নিয়মগুলো থাকে তাদের, এই যে আপনি ইন্স্যুরেন্স কোম্পানি বলেন বা এনজিও বলেন, এনজিওগুলো ঋণদান করে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মানুষের জীবনের মৃত্যুর পরে হয়তো কিছু টাকা বেশি দিতে চাই এরকম করে, মাসিক ষান্মাসিক বা বিভিন্নভাবে কিস্তি গ্রহণ করে। এইসব প্রতিষ্ঠানগুলো কখনোই কোনো গ্রাহকের পক্ষে কোনো নিয়ম করে না। যতগুলো নিয়ম আছে সবই গ্রাহকের বিপক্ষে। আর গ্রাহককে যখন নেওয়া হয় বা কাউকে আকৃষ্ট করা হয় তাকে কিন্তু বিভিন্ন ধরনের প্রলোভন দেওয়া হয়, যার ফলে কিন্তু একটা মানুষ চাইবে যে আমি যদি 20 বছর বাঁচি, যদি প্রতি মাসে 200 টাকা বা 500 টাকা রাখি, এককালীন যে টাকা পাবো মৃত্যুর পরে যদি পাই, আমি পাই বা না পাই, আমার পরিবারের সদস্যরা যদি পাই, তারা হয়তো আর্থিকভাবে কিছুটা লাভবান হবে। কিন্তু না, সে যখনই এখানে এগ্রিমেন্টে স্বাক্ষর করে তখনই কিন্তু সে তার স্বাক্ষরও ওই সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো থাকে তাদের পক্ষে থাকে, গ্রাহকের পক্ষে কিছুই থাকে না। যার ফলে কিন্তু এরা সহজেই একজন গ্রাহকের সাথে যে কোনো সময় গ্রাহককে হয়রানি করতে পারে। যেহেতু এই ব্যাপারটা একেবারেই প্রশাসনিক ব্যবস্থা ছাড়া এদেরকে আসলে ধরা যাবে না বা এদেরকে নিয়ন্ত্রণও করা যাবে না। অথচ বিষয়টা ছিল যে আসলে আমাদের যে নিরাপত্তাহীনতা, যদি বলি যে আমাদের আর্থিক নিরাপত্তাহীনতার কারণে আমাদের ইন্স্যুরেন্স প্রত্যেকেরই প্রয়োজন ছিল, তাই না, একটা নিশ্চিত নিরাপত্তার জন্যে। তো সেক্ষেত্রে আমরা দেখি যে আমাদের এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলা তারা কিন্তু আসলে খুব বেশি ইফেক্টিভ হচ্ছে না, কাজ করছে, আমরা বিচ্ছিন্নভাবে দেখছি, কিন্তু আমরা কি তাদের পলিসি গ্রহণ করছি? অথচ আমরা যদি পশ্চিমা দেশগুলোতে দেখি তাদের বাসায় যে আয়রনটা থাকে সেই আয়রনেরও একটা ইন্স্যুরেন্স থাকে, সেটা নষ্ট হয়ে গেলে তারা সেই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তারা সেইটার রিকভারিটা পেয়ে যায়। না, আমাদের লাইফের ইন্স্যুরেন্সটাও আমরা রিকভারি পাই না। তাহলে এর জন্য আসলে দায়ী কি আসলে আমাদের প্রশাসনের দায়িত্ব আছে, তাই না? এই ব্যাপারে দেখভাল অবশ্যই আছে, কারণ এইগুলো যখন তার লাইসেন্স লাগে, যেহেতু কোনো কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু নির্দিষ্ট লাইয়ে আছে, রেজিস্ট্রেশন আছে, সরকার থেকে বৈধতা দিয়েছে, রাইট। সেই ক্ষেত্রে দেখভালের দায়িত্ব কিন্তু সরকারের। অবশ্যই। যদিও এরা যেহেতু জেলা পর্যায়ে থাকে বা বিভিন্ন জেলায় থাকে, সেই ক্ষেত্রে জেলা প্রশাসন নিশ্চয়ই তদারকি করবে, অথবা সমাজসেবা যে বিভাগ আছে সেগুলো তার করবে। সরকারের কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর আছে যেগুলোকে কিন্তু এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করে বা দেখাশোনা করে। তারা কিন্তু যদি একটু সচেষ্ট হয় তাহলে আমার মনে হয় যে সাধারণ মানুষ যেগুলো হয়রানির শিকার হয় সেটা হয়তো প্রবণতা কিছুটা হলেও কমবে, ওরা হয়তো তাদের টাকাটা ফেরত অন্তত পাইতে পারে। রাইট। ওরা হয়তো পরিকল্পিতভাবে কিছু অফিসিয়াল ত্রুটি পরিকল্পিতভাবে করেই রাখে, যাতে কোনো সময় ক্লেম করলে যাতে ওদের পক্ষে কোনো একটা ইয়ে থাকে। হ্যাঁ, এটা তো আমি বললাম যে তাদের পলিসি এরকমই থাকে যে তার এগ্রিমেন্ট করার সাথে সাথে আপনার যা সমুদায় কিছু আছে আপনার পক্ষে একটাও থাকে না। রাইট। আর অধিকাংশ ইন্স্যুরেন্স বলেন, এনজিও বলেন, দেখবেন যে এগুলো তারা ইংরেজি শব্দ ব্যবহার করে। তাদের যে ফরম্যাট থাকে বা কাগজগুলো থাকে সেগুলো কিন্তু সব ইংরেজিতে লেখা থাকে। আর আমাদের জেলা বলেন বা বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু আসলে ইংরেজি সম্পর্কে আসলে ধারণা খুবই কম, যার ফলে সে যখন স্বাক্ষর করে ওই যে কি লেখা আছে এটা তো সে তার বোধগম্য থাকলো না। আমরা যদিও বলি স্বাক্ষর জ্ঞানহীন, অক্ষর জ্ঞানহীন, যাই বলেন না কেন, কারণ প্রান্তিক যারা মানুষ তারা কিন্তু ওই এনজিও বলে না, যেখানে বলে যদি ইংরেজি থাকে, কোনো শুধুমাত্র দেখেন মোটর সাইকেল যদি কেনে এগ্রিমেন্ট পেপার যেটা থাকে সেটা কিন্তু ম্যাক্সিমাম ইংরেজিতে থাকে। সেই ক্ষেত্রে আপনি কী করবেন, একটা ট্রাক কিনবেন, একটা বাস কিনবেন, সেই ক্ষেত্রে একই পলিসি তারা অ্যাপ্লাই করে, যার ফলে কিন্তু মানুষ বুঝতেই পারে না যে সে তার নিজের অজান্তেই কিন্তু নিজের ক্ষতি করছে। এরপরে বোঝা যায় যে সে প্রতারণার শিকার হয়েছে, অথবা সেই কোম্পানি তার সাথে খারাপ আচরণ করছে, তাকে বিভিন্নভাবে হয়রানি করছে। এইটা সম্মিলিতভাবে প্রচেষ্টা না হলে কিন্তু এটা সম্ভব না প্রতিরোধের। এখানে একটা গুরুত্বপূর্ণ নিউজ আছে, চিকিৎসকদের অনীহা অবিচারের শিকার গ্রামের মানুষ, পরিকল্পনা মন্ত্রী। চিকিৎসক সম্পর্কে তেনার একটি মন্তব্য, আমাদের পরিকল্পনা মন্ত্রী যিনি বলছেন আসলে আমাদের এই গ্রামীণ জনপদে জেলা সদর বা উপজেলা সদরের যে চিকিৎসা ব্যবস্থা,
আমরা গণমাধ্যমের মানুষ হিসাবে দেখা যাচ্ছে এখানে অনিয়ম যে হচ্ছে না তা না, আমরা মাতৃমৃত্যু দেখছি, শিশু মৃত্যু দেখছি, তাই না? বিভিন্ন ক্লিনিকগুলোতে এই ধরনের ঘটনা ঘটছে। তো এখানেও স্বাস্থ্য বিভাগ আছে। স্বাস্থ্য বিভাগ আসলে কতটুকু তদারকি করে এগুলো নিষ্পত্তি করতে পারছে সেটা নিয়ে চিকিৎসকদের ব্যাপারে একটি আব্দুল মান্নান পরিকল্পনা মন্ত্রী সমালোচনা করেছেন। কিভাবে দেখেন একজন গণমাধ্যমের মানুষ হিসেবে? চিকিৎসকদের অনীহা আসলে চিকিৎসকদের অনীহা সবসময় আসলে গ্রহণযোগ্য না। চিকিৎসকরা কিন্তু তাদের সাধ্যমতো চিকিৎসা সেবা ব্যবস্থা ঠিক রাখার চেষ্টা করে, কিন্তু এখন আপনার যে চিকিৎসা দেওয়ার জন্য যে লজিস্টিক সাপোর্ট বা আনুষঙ্গিক যেসব সরঞ্জামাদি লাগবে বা সেই সব সরঞ্জামাদি কিন্তু আসলে ঠিকমতো সরবরাহ করা আছে কিনা সেই প্রতিষ্ঠানে সেটা দেখতে হবে। যে আমি যদি বলি মেহেরপুর জেনারেল হাসপাতালে, মেহেরপুর জেনারেল হাসপাতালে যেটা সম্প্রতি হয়ে আসছে বা এখনও হচ্ছে সেটা হলো যে এখানে অনেক সময় আমরা দেখেছি সংবাদ করার সময় বা খোঁজ নিয়ে জেনেছি আসলে সবসময় ভালো চিকিৎসক বা কিছু গুরুত্বপূর্ণ যেসব রোগ আছে সেই রোগের কিন্তু চিকিৎসা এখানে হয় না। যার ফলে এই রোগে আক্রান্ত কোনো রোগী যদি হাসপাতালে আসে, আসার সাথে সাথে কিন্তু জরুরি বিভাগে যাওয়ার পরে কিন্তু একে রেফার করা হয় রাজশাহী, খুলনা অথবা ঢাকার কোনো বিশেষ কোনো জায়গায়। তো যদি এইরকম অবস্থা হয় তাহলে সেক্ষেত্রে আপনি কি আসলে বলবেন চিকিৎসকের অনীহা? আসলে যেখানে চিকিৎসক নেই, চিকিৎসকের ব্যবস্থা নেই, সেইখানে আপনি তো চিকিৎসকের অনীহা বলতে পারেন না। তবে হ্যাঁ, অনীহা যে নাই তা না, কোনো কোনো সময় কিন্তু চিকিৎসকরাও কিন্তু দেখে যে ইচ্ছা করি, বিশেষ করে আমাদের আসলে সামাজিক বা পারিপার্শ্বিক অবস্থা যেটা হয় সেটা হলো যে সরকারি চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি কিন্তু বেসরকারি চিকিৎসা ব্যবস্থা কিন্তু ব্যাপক শক্তিশালী হয়ে উঠছে দিন দিন। কিন্তু যার ফলে এরা কিন্তু ওই সরকারি হাসপাতালে চিকিৎসা থেকে বেসরকারি সেবা একটু ভালোবাসে, সেখানে চলে যাচ্ছে। আর এই সুযোগটা কিন্তু সরকারি হাসপাতালে ডাক্তাররা নেয় না তা না, তারাও নেয়। কারণ তারা সরকারি যে সময়টা ইয়ে করে, একটা মানুষ মনে করে যে 8 ঘন্টা ডিউটি করবে, 8 ঘন্টা দায়িত্ব পালন করার কথা। 8 ঘন্টা পরে একটা মানুষ যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা বাড়তি রোগী দেখে বা কোনো জায়গায় সেবা দেয়, সেটা কিন্তু তার মেন্টালি সাপোর্ট করে না। বিশেষজ্ঞ চিকিৎসকেরও তো অভাব আছে, তাই না এলাকায়? নাই তো, আপনাকে বলছি তো যেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে গাংনী বলেন, মেহেরপুর বলেন, মুজিবনগর বলেন, সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি দপ্তরে একই অবস্থা। সেই ক্ষেত্রে এখানকার চিকিৎসক বাড়ানো উচিত। এখানকার জনবল তো আসলে কম ছিল, তো সেইগুলো বৃদ্ধি করা দরকার। চিকিৎসক যে সরঞ্জাম দরকার সেইগুলোও দরকার, কারণ অধিকাংশ রোগের চিকিৎসা কিন্তু আমাদের এখানে হয় না। যার ফলে কিন্তু সেই রোগে আক্রান্তরা আসলেই কিন্তু তাদেরকে রেফার করা হয়। আমাদের খাতা কলমে শুধু 250 বেড হয়েছে, যেখানে যা জনবল এখনো কোনো পদায়ন হয়। হ্যাঁ, এটা একটা বড় দিক দিয়ে দীর্ঘদিন আমরা হয়তো বিভিন্ন সময় এই 250 বেডের হসপিটাল এই কথাটা বলে কেউ কেউ হয়তো তৃপ্তির ঢেকর তুলছেন। আসলে 250 বেডের হসপিটাল ওটা খাতা কলমে করে কি হচ্ছে? ওখানে তো কোনো জনবলই নেই। ওখানে 100 বেডের এন্ট্রিতে যে জনবলটা থাকে সেটাও নাই। তাহলে আমার 250 বেডের এন্ট্রিতে জনবল যদি না থাকে, তাহলে আমি সেখানে চিকিৎসা ব্যবস্থা এখানে যারা আসলে দায়িত্বে আছেন তাদের দোষ দিয়েই বা কী করব? এটা আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়া আমরা অবশ্যই আপনার আমার মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে অবশ্যই বিষয়গুলো ভাবা উচিত। আমার হাতে মাথা ভাঙা অকার্যকর উপজেলা পরিষদ, ইউনোর হাতে সব ক্ষমতা। যদিও একটি আমাদের সারা বাংলাদেশের চিত্র, যে এরও এখনও নতুন কোনো অর্গানোগ্রাম হয়েছে বলে আমার জানা নাই, যে ইউনিয়ন মানে উপজেলা পরিষদের ইউনো এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, এই যে ক্ষমতার যে ভারসাম্যহীনতা বা সুনির্দিষ্ট একটা অর্গানোগ্রাম, এটা এখনও হলো না। এই নিয়ে তো উপজেলা পরিষদের চেয়ারম্যানদের এক ধরনের তো মানে আছেই, ক্ষোভ আছে, তাই না? তো সেগুলো নিরসন হচ্ছে না। এটা নিয়ে মূলত একটা নিউজ করেছে মাথা ভাঙা। এই ব্যাপারে যদি কিছু বলেন। আসলে উপজেলা পরিষদটা করা হয়েছিল যে একেবারে উপজেলা পরিষদ আর ইউনো, যেটা হলো উপজেলা নির্বাহী অফিসার, সেটা হলো এর আগে যে উপজেলা পরিষদ ছিল, উপজেলা পরিষদ কিন্তু যেহেতু উপজেলা পরিষদটা গঠন করা হয়েছিল একেবারে উপজেলা ভিত্তিক যে মানুষগুলো আছে সেইগুলোর একজন প্রতিনিধি হিসাবে। আর ইউনো যেটা বলা হয় সেটা করে সরকারি দপ্তরের যে সরকারের সহায়ক উনি নির্বাহী হিসেবে ওই উপজেলা নির্বাহী, আর জনপ্রতিনিধি হিসেবে তো ওই উপজেলা নির্বাহী। তো সেক্ষেত্রে আসলে সাধারণ মানুষ যারা ভোট দিয়ে জনপ্রতিনিধি, তারা কিন্তু চায় যে আসলে তার যারা ভোটার বা তার যারা জনপ্রতিনিধি, সেই ক্ষেত্রে এলাকার উন্নয়নের জন্য কিন্তু তাদের ভূমিকা থাকা উচিত এবং তারও করা উচিত। তার জন্য তো সরকার যেহেতু উপজেলা প্রশাসনের মাধ্যমে না, উপজেলা পরিষদ আলাদাভাবে যেহেতু দেওয়া হয়েছে, তাহলে তো উপজেলা প্রশাসনের মধ্যেই থাকতো। এরা উপজেলা পরিষদ আলাদা করা হয়েছে, তারপরে কি তাকেও একটু দায়িত্ব দেওয়া হয়েছে যে মানুষের কাছে যাক, মানুষের সহযোগিতা করুক। সেই ক্ষেত্রে যেহেতু এখন উপজেলা প্রশাসন আছে, সেই ক্ষেত্রে দুজনের মধ্যে যে সমন্বয়হীনতা, আসলে নির্বাহী অফিসার একজন আর একজন আপনার জনপ্রতিনিধি, সেই ক্ষেত্রে কিছুটা হলেও একটু ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তবে এটা হয়তো সংশ্লিষ্ট দপ্তর বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখবে। এটাও আবার আপনার জেলা পরিষদেরও একই অবস্থা, সেখানেও কোনো অর্গানোগ্রাম নাই।
এখনো পর্যন্ত এই বিষয়গুলো অবশ্যই নিষ্পত্তি হওয়া দরকার। দীর্ঘদিন ঝুলন্ত অবস্থায় হয়তো ঠিক হচ্ছে না। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে একমত। আপনি জানেন গতকালকে ঢাকায় বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ের একটি, আমরা সীমান্তবর্তী জেলার মানুষ, আমরাও জানি যে এই সীমান্তে নানান অনিয়মের কথা কম বেশি বিভিন্ন সময় চিত্রায়িত হচ্ছে। এমতো অবস্থায় কিছু কিছু সময় তো আসলে মানুষ হত্যা হচ্ছে, সেটা শূন্যের কোঠায় নিয়ে আসা এই আলোচনা দীর্ঘদিনের সীমান্ত হত্যা বন্ধের ক্ষেত্রে। তো এটা কি দৃশ্যমান তেমন কোনো ফলাফল পাচ্ছেন নিকট অতীত থেকে? আসলে সীমান্ত হত্যা নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ এবং ভারতের কিন্তু প্রতি বছরই কিন্তু এই আলোচনা হয়, মিটিং হয়, বৈঠক হয়। কিন্তু আসলে আমরা প্রায় গত বেশ কয়েক বছর যদি পিছনে দেখি, আমরা যখন দেখি যে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই দেখি যে কোনো না কোনো জেলা, মানে বাংলাদেশের কোনো না কোনো সীমান্তে একজন হত্যা করা হয়েছে বা বিএসএফ কর্তৃক গুলি করে হত্যা করা হয়েছে। এটা কিন্তু প্রতি বছরই না, বিগত বছরগুলোতে আপনি খেয়াল করে দেখবেন যে ওই মিটিং বা আলোচনা চলছে, এই সময় হয়তো দেখা যাচ্ছে কোনো জেলা কোনো না কোনো সীমান্তে আমাদের বাংলাদেশে একজনকে বিএসএফ গুলি করছে। বিএসএফ কেন গুলি করে? বিএসএফ তো ধরে নিয়ে যায় গুলি করে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে যারা আছে, যারা সীমান্তবর্তী মানুষ, তারাও কিন্তু হয়তো বা কিছুটা হলেও খারাপ আচরণ করে অথবা সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করে। যেহেতু নোম্যান্স ল্যান্ড যেটা করা আছে, সেক্ষেত্রে তাদের সীমানা ক্রস করার কারণে এরকম ঘটনা ঘটতে পারে। তবে সেই ক্ষেত্রে আসলে আমাদের দেশে যে বিজিবি আছে আর বিএসএফ, এদের যে বৈঠকগুলো হয়েছে, এই বৈঠকগুলো আসলে আমরাও চাইব যে যাতে সীমান্তে কোনো হত্যা না হয়। রাজিবুল হক, আপনি আর একটা জিনিস খেয়াল করেছেন যে আমরা বিভিন্ন সময় এই মেহেরপুর, গাংনী, বামুনজি, যেখানে বলেন আপনি, নতুন নতুন কিছু পাগল আমরা রাস্তায় দেখি, এবং এরা কথা বলে না বা বলতে পারে না, এরা কেউ আমাদের দেশের না, এবং সন্দেহ করা হয় সব ওপার থেকে প্রতিনিয়ত এবারে মানে এদেরকে পুশ করা হচ্ছে। কয়েক বছর আগেই কিন্তু এই বিশেষ করে যারা মানসিক ভারসাম্যহীন মানুষ, এদের নিয়ে আসলে আমি কাজ করার জন্য আমাদের জেলার যে সীমান্ত এলাকাগুলো আছে, প্রত্যেকটা এলাকায় আমি গেছি। তো সবথেকে বেশি যে মানসিক ভারসাম্যহীন মানুষের দেখা পেয়েছে, তার মধ্যে সেটি হলো সবথেকে বেশি অন্যতম হলো মুজিবনগর উপজেলা। এই মুজিবনগর যেহেতু আমাদের জেলার কিন্তু প্রায় 100 কিলোমিটার এলাকা কিন্তু সীমান্তবর্তী, যার ফলে কয়েকজন যারা আসে মানসিক ভারসাম্যহীন, এরা কিন্তু কোনো কথা বলে না, এরা কিন্তু সড়কের পাশে ঘুমায়, কেউ দিলে খায়, না হলে ওইভাবে চলে। তো সম্প্রতি ভারতের যে ঘটনাটা ঘটছে, সেটা বিএসএফ কিছু মানসিক ভারসাম্যহীনকে আমাদের দেশে ঠেলে দেয়। সেটা হলো যে কয়েক স্থানীয় মুজিবনগরের সীমান্তে, সোনাপুর বলেন, আনন্দবাজ বলেন, আমি কয়েকটা সীমান্তে গেছিলাম এই বিষয়টা নিয়ে নিউজ করার জন্য। তো ওই সময় আমি শুনেছি যে যদি কোনো মানসিক ভারসাম্যহীন সদস্যরা বিএসএফ পায়, তাদেরকে এমনভাবে টর্চার করা হয়, পিটানো হয়, পিটানোর পর গেট খুলে দেওয়া হয়, যার পরে ওর আতঙ্ক থাকে, ওই আতঙ্কের যে রেশ, এই আতঙ্কে সে ছুটতে থাকে। মানে এত পরিমাণ তাকে টর্চার করা হয়, মারা হয় বা নির্যাতন করা হয়, যার ফলে সে কিন্তু পিছনে ফিরে তাকায় না যে সে কোথা থেকে এসেছে, সেখানে ফিরতে হবে, এই মানসিকতা তারও থাকে না, যার ফলে কিন্তু সে বাংলাদেশের ভেতরে চলে আসে। আর এই একসময় আর বাংলাদেশ থেকে ওই দিকে যাওয়ার ভাবতেই পারে না, কারণ তার যে শারীরিক যে অত্যাচারটা চলে, এর ফলে কিন্তু সে দ্বিতীয়বার ওই পথে যাওয়ার চিন্তা করে না। এইটা কিন্তু আমাদের প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া উচিত। আর যারা এইভাবে ভারসাম্যহীন মানুষ আছে, এদেরকে কিন্তু আসলে অবশ্যই সরকারের যারা ইয়াতে আছেন, এখানে দায়িত্বে আছেন, তাদের উচিত কিন্তু এদেরকে সংগঠিত করে বা করে এদের একটা জায়গায় রাখা, বা এদের একটু পৃষ্ঠপোষকতা করা। কারণ তারাও তো মানুষ, মানবিক দিক প্রত্যেকটা মানুষের আছে। মানবিক দিক হিসেবে দেখতে হলে আমার মনে হয় জেলা প্রশাসন বলেন, উপজেলা প্রশাসন বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এইসব ভারসাম্যহীন মানুষকে একটা জায়গায় করে রাখা যায় কিন্তু। আর যদি এর প্রতিবাদ আমরা যদি না করতে থাকি প্রতিনিয়ত, তাহলে আমাদের সীমান্ত দিয়ে কিন্তু এইভাবে এই মানসিক ভারসাম্যহীন মানুষ কিন্তু সদস্যরা বাড়তেই থাকবে এবং পাঠাতেই থাকবে। জি, আসছে ভারতের পেঁয়াজ, কমছে দাম, বাজার ব্যবস্থাপনা, পেঁয়াজের ঝাঁজ, সব কিছু মিলে কি দেখছেন? আসলে আমাদের বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজের চাহিদা, সেই পরিমাণ পেঁয়াজ কিন্তু উৎপাদন হয় না, যার ফলে কিন্তু আমাদের বাধ্য হয়ে কিন্তু কোনো কোনো সময় অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হয়। অবশ্য খুব ফিউ পার্সেন্টেজ, এটা আমাদের যে উৎপাদনের মোট উৎপাদনের থেকে অনেক কম। এলাকা কিন্তু বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়, বীজ উৎপাদনে হয় সমস্যা হয়, তার ফলে কিন্তু কিছুটা হলেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় পেঁয়াজ। আর যে সময় দেখবেন যে চাষির ঘরে পেঁয়াজ থাকে, ওই সময় কিন্তু পেঁয়াজের দাম কম থাকে। আর এই পেঁয়াজগুলো যখন ব্যবসায়ীর ঘরে পৌঁছে যায়, তখন কিন্তু হুট করে পেঁয়াজের দাম বৃদ্ধি পায়। তো এই ক্ষেত্রে কৃষক কিন্তু প্রতারিত হয়। তবে এবার যে ঘটনাটা ঘটছে, পাবনায় কিন্তু এবার পেঁয়াজ বিক্রি ব্যবসায়ীদের কাছে না করে কিন্তু কৃষকরা ঘরে মজুত করে রাখছিল। জি, এরা একটা সংবাদ মাধ্যমে আসছে, সেক্ষেত্রে কৃষকরা মজুত করেছে। তবে কৃষকরা আসলে কতটুকু মজুত করতে পারে, কারণ একটা কৃষক তার জমিতে ফসল ফলানোর পর সেটা বিক্রি করে কিন্তু পরবর্তী ফসল চাষ করার জন্য তার কিন্তু ঘরে রাখার মতো কিন্তু অবস্থা থাকে না কিন্তু।
তো যার ফলে কিন্তু আসলে আমাদের এইগুলো নজর দিতে হবে, না হলে কিন্তু আসলে সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু জমিতে চাষ করে তো 5 জন কিন্তু কিনে খায় কিন্তু 20 জন। যার ফলে কিন্তু ওই একটা শ্রমিক 200 টাকার আয় করার পরে যদি 100 টাকা কেজি পেঁয়াজ কিনে খেতে হয়, আসলে তার জন্য কিন্তু অন্য কোনো খাদ্য কিনা কিন্তু মুশকিলের ব্যাপার। তো এটা কিন্তু প্রশাসনের নজরদারি কিন্তু দ্রুত নেওয়া দরকার এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু প্রশাসনকে নজর দিতে হবে ব্যাপারটা নিয়ে। নীরব প্রচারণায় মাঠে নেমেছে সম্ভাব্য প্রার্থীরা, বাড়তে পারে প্রার্থীর সংখ্যা। দর্শনা পৌরসভা এবং আমাদের মেহেরপুরের গাংনী পৌরসভা, চুয়াডাঙ্গা পৌরসভা সহ আশেপাশের বিভিন্ন জায়গায় স্থানীয় নির্বাচন একটা হাওয়া, ইউনিয়ন পরিষদ সহ পৌর পরিষদগুলোতে। সেক্ষেত্রে প্রার্থীদের তো দৌড়ঝাঁপ বেড়েছে। কিভাবে দেখছেন স্থানীয় নির্বাচন? প্রায় গত নির্বাচন থেকে এই পর্যন্ত কিন্তু প্রায় 5 বছর হতে চলবে, আর কয়েক মাস বাকি আছে। এই 4 বছর 4.5 বছর গত 4 বছরে কিন্তু আসলে এইভাবে নির্বাচন কেন্দ্রিক কোনো মানুষকে কিন্তু আসলে মাঠে দেখা যায়নি, বা নির্বাচন করবে এরকম লোকও দেখা যায়। তো মানে গত চলতি বছরে যে মার্চ মাসে থেকে আসলে করোনার প্রাদুর্ভাব সারা বিশ্বে কিন্তু বাংলাদেশেও ছিল, যার ফলে কিন্তু ওই করোনার যে ভয়াবহতা ছিল এই ভয়াবহতার কারণে কিন্তু সাধারণ মানুষ বলেন আর যারা নির্বাচনমুখী মানুষ বা নির্বাচন করবে আসলে এইসব মানুষ কিন্তু আসলে সহজে ঘর থেকে বের হয়েছে, হয়তো প্রয়োজনের তাগিদে বের হয়েছে, কিন্তু এই নির্বাচনে ছিল না। কিন্তু কিছুদিন আগেই কিন্তু স্থানীয় নির্বাচন নিয়ে কিন্তু একটা গণমাধ্যমগুলোতে আসলে মন্ত্রণালয় থেকে আসলে একটা জারি করা হয়েছে। তার ফলে কিন্তু যারা নির্বাচন করবে তারা কিন্তু অলরেডি মাঠে নেমে পড়েছে এবং বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছে। তবে আসলে কতটা যুক্তিযুক্ত এই যে প্রচারণাগুলো, যে মোটর সাইকেলে শোডাউন করতে হবে, মিছিল করতে হবে, এইগুলো আসলে কতটা আরপিও পারমিট করছে কিনা এটা কিন্তু এখন জানা, কিন্তু আগাম কিন্তু এগুলো হয়ে যাচ্ছে। কিন্তু এই যেহেতু করোনা এখন আছে, আর এইভাবে যদি কয়েকশো মানুষের শোডাউন হয় বা মিছিল মিটিং হয়, সেই কিন্তু করোনা কিন্তু থেমে থাকবে না, এটা কিন্তু ছড়িয়ে পড়তে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রশাসনিকভাবে এইটা একটু দেখভাল করা উচিত, কারণ আমরা আগে নির্বাচন না, আগে আমাদের জীবন বাঁচাবে, তারপরে হয়তো বা নির্বাচন হবে। নির্বাচন তার নির্দিষ্ট সময়ে হবে, কিন্তু মানুষকে বাঁচিয়ে তো নির্বাচন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকের উচিত যে এই জনসমাগম কমায়ে যাতে তার প্রচার প্রচারণা করে। সরকারি কলেজগুলোতে শ্রেণী কার্যক্রম জোরদারের লক্ষ্যে সৃষ্টি হচ্ছে 12,500 নতুন পদ। আপনি জানেন যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পদায়ন নাই, যার কারণে সেখানে অনেক সাবজেক্ট নাই। আমাদের মেহেরপুর সরকারি কলেজেরই অনেক সাবজেক্টে নাই, মানে শিক্ষক নাই বা সাবজেক্টও নাই, সেগুলো পদায়ন হয়নি। মানে আপনার একটা শিক্ষা প্রতিষ্ঠান যখন এমপিও ভুক্ত হয়, আমাদের এটাও তো বেসরকারি ছিল, তখন আপনার যে কয়টা পদ থাকে ওইটা নিয়ে আপনাকে চলতে হয় এবং নতুন পদ সৃষ্টির জন্য প্রচুর কাঠখড়ি পোড়াতে হয়, প্রচুর শ্রম দিতে হয়। এই বিষয়গুলা শিক্ষা ডিপার্টমেন্টে আমাদের দেশে বিভিন্ন অনুসন্ধানী যে সমস্ত প্রতিবেদনগুলো আমরা টিআইবি বা বিভিন্ন সংস্থাগুলো যেগুলো করে, সেখানে শিক্ষা ডিপার্টমেন্টের এই ধরনের দুর্নীতি, সরাসরি এখানকার অনিয়ম দুর্নীতি, এটা খুব ওপেন সিক্রেট। তো এই সরকারি কলেজগুলোতে শ্রেণী কার্যক্রম জোরদার করার জন্য একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেখানে 12,000 নতুন পদ সৃষ্টি। এইটা খুব ভালো একটা ব্যাপার। অবশ্যই এটা বাংলাদেশের জন্য খুবই ভালো, কারণ অধিকাংশ দেখেন আমাদের ছোটো জেলা হলেও কিন্তু আমাদের জেলায় যে সরকারি কলেজগুলো আছে, সেই কলেজে কিন্তু আসলে পদ আছে অথবা পদ শূন্য হয়ে গেছে, সেইগুলো কিন্তু জনবল নিয়োগ দেওয়া হয়নি। কিন্তু সাবজেক্ট নাই সেটা হলো পরের কথা, যদি নতুন কোনো সাবজেক্ট খুলতে হলে কিন্তু সেটি সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করেই কিন্তু সেই অনুমোদন নেওয়ার পরেই কিন্তু করা হয়। কিন্তু যেগুলো আছে সেইগুলোরও শিক্ষক নাই। জি, তো সেই ক্ষেত্রে যেসব শিক্ষক নাই, সেই ক্ষেত্রে কিন্তু একটা শিক্ষার্থী ওখানে ভর্তি হতে যায় কিন্তু ইতস্তত বোধ করবে। যেখানে শিক্ষকই নাই সেখানে আসলে খুব লেখাপড়ার মান আসলে নিয়ে একটু সন্দেহ থাকবে। যার ফলে কিন্তু আমাদের জেলার অধিকাংশ শিক্ষার্থী দেখবেন যে কুষ্টিয়া বা রাজশাহী বা পাশের কোনো জেলায় বা ঢাকায় চলে যায়। তো আমাদের এখানে পদ থাকবে, শিক্ষক যত দ্রুত সম্ভব পদায়ন করা উচিত, শূন্য পদ না রাখায় ভালো হবে। দেখেন, আমাদের মেহেরপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে মেহেরপুর সরকারি কলেজ। এই সরকারি কলেজে এখনো পর্যন্ত আমরা 8টা সাবজেক্টে অনার্স পেলেও আমরা কিন্তু এখনো আপনার এই প্রিলিমিনারি যে মাস্টার্স, আমরা সেই ইয়েটা কিন্তু পাইনি এখনো, তাই না? তাহলে যারা ডিগ্রি পড়ছে তারা মাস্টার্সের জন্য আবার তাদেরকে বাইরে যেতে হবে। তাহলে আমাদের এই আশেপাশে চুয়াডাঙ্গাতেও নাই। তাহলে আপনাকে তো এই পদগুলো তো আসলে করতে হবে। তো একটা পরিপূর্ণ একটা প্রতিষ্ঠান যতক্ষণ না পাচ্ছি যে আমি মেহেরপুর থেকে পড়াশোনাটা শেষ করব, সেই ইয়েটা মানে ফ্যাসিলিটিসটা যদি আমার না থাকে, তাহলে আমি একটা সময় আমাকে আবার বাইরে গিয়ে আমার পড়াশোনাটা শেষ করতে হচ্ছে। যে এটা কেমন, যে অন্তত এইগুলোর নজরদারি অবশ্যই করা উচিত। মেহেরপুরে 100 ঘন্টা মুজিব চর্চা শীর্ষক জুম আলোচনা। আপনি জানেন মুজিব চর্চার 100 ঘন্টা, এটা মেহেরপুর জেলা প্রশাসন থেকে একটা কর্মসূচি প্রণয়ন করেছেন
গত মাসের 30 তারিখ থেকে এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। এখানে আমাদের বাংলাদেশের ইতিহাসবিদ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষ তিনারা এই জুম আলোচনায় অংশ নিচ্ছেন। অনেক অজানা তথ্য সেখান থেকে আমরা শুনতে পাচ্ছি। আমরা নিজেরাও অনেক সময় সেখানে সংবাদকর্মী হিসাবে আপনিও হয়তো সেখানে যুক্ত হচ্ছি। তো আমাদের নিয়মিত আমাদের যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী উনি নিয়মিত এই অনুষ্ঠানে থাকছেন। এই প্রোগ্রামটাকে কিভাবে দেখছেন আপনার জানার? যেহেতু করোনাকালীন সময়ের কারণেই কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখার কারণেই কিন্তু এই জুম কনফারেন্স কিন্তু আগে ছিল। যেহেতু একটা মহামারীর সমস্যা দেখা দিয়েছে, যার ফলে কিন্তু জুম কনফারেন্সে আসলে সর্বোচ্চ 100 জন বা 50 জন বা 40 জন এর সাথে সংযুক্ত হতে পারছে, অথবা 10 জন 20 জন এরকম সময় হবে। তো এখানে কিন্তু আরও বেশি মানুষকে সম্প্রসারিত করা যায় কিনা এটা দেখা যাবে। যেহেতু আমাদের এখানে যে কেবল অপারেটরগুলো আছে, প্রত্যেকের ঘরে কিন্তু টেলিভিশন আছে, স্মার্টফোনও কিন্তু অনেকে ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে যদি টেলিভিশনে কেবল লাইনের সাথে যদি একটু ওইটি যোগ করে দেওয়া যায়, যদি ওইটা লাইভ টেলিকাস্ট করে যদি টেলিভিশনগুলোতে সম্প্রচার করা যায়, আমার মনে হয় তাহলে কিন্তু আরও বেশি মানুষ কিন্তু এই মুজিব চর্চা বা শতঘণ্টা যেটা আছে সেটা কিন্তু মানুষ জানতে পারবে, আর এটা নিয়ে আগ্রহ করবে। আর এর সাথে পাশাপাশি জেলার যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে বা স্থানগুলো আছে সেইখানে যদি বড় করে সাইনবোর্ড দেওয়া হয়, তাই আমার মনে হয় মানুষ চলার পথে সেইগুলো দেখবে এবং এই মুজিব চর্চা সম্পর্কে কিন্তু জানতে পারবে। যেহেতু শতঘণ্টা শুরু হয়েছে চর্চা, সেটা হয়তো মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। রাইট। সুমন, আমরা একদমই শেষ সময়ের দিকে চলে আসছি। হাটহাজারী মাদ্রাসার দায়িত্ব পেলেন আল্লামা জুনায়েদ বাবু নাগিরি। হাটহাজারী মাদ্রাসা কবরস্থানে চিরশায়িত আল্লামা শাহ আহমেদ শফি। আপনি জানেন আল্লামা শফি মারা গিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি সহ বিভিন্ন জন এটা শোক প্রকাশও করেছেন, এবং এখানে একটা তাদের পদ এবং পদবি নিয়ে এক ধরনের একটা আছে। কিভাবে দেখেন আপনার? আসলে আহমেদ মাদ্রাসা যেহেতু দীর্ঘদিন ধরে আহমেদ শফি সাহেব ওইখানকার দায়িত্ব পালন করছিলেন, যার ফলে কিন্তু ওইখানে কিন্তু যেহেতু ওনার বয়স হয়ে গেছে, মানুষ মারা যাবে এটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু সেটা স্বাভাবিক হতে পারে, অস্বাভাবিক হতে পারে। সেক্ষেত্রে এখানে যেহেতু দীর্ঘদিন ধরে কিন্তু এই হাটহাজারী কিন্তু আমরা জানি যে হেফাজতের যেটা বলেন নেতা বলেন আর ইসলামী আন্দোলনের যে নেতা বলেন, সেই ক্ষেত্রে কিন্তু শফি সাহেব কিন্তু একছত্র অধিকারী ছিল আর কি ওইখানে। তো সেই ক্ষেত্রে এখন ওইটা যেহেতু উনি নাই, সেই ক্ষেত্রে তো সেখানে পরবর্তী যে আছে সে তো ওইখানে ওই জায়গায় পদ নেওয়ার জন্য কিন্তু এক ধরনের আর্থিক বিষয় তো অবশ্যই আছে, কারণ যেহেতু বড় একটা সংগঠন সেটা, এই সংগঠনে আর্থিক সমস্যা থাকবে, আর আর্থিক সংশ্লিষ্ট বিষয় থাকলেই সেখানে কিন্তু পদ নিয়ে একটু ঝামেলা থাকবে। রাইট। বরখাস্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে এবার উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ। এটা ঝিনাইদহের একটি খবর। আমাদের মেহেরপুরেও নানান শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের দুর্নীতি, বিশেষ করে হেডমাস্টাররা। এটা বরখাস্ত করা হয়েছে, বরখাস্ত সম্পর্কে আসলে মানুষের কেমন ধারণা আছে আমি জানি না। বরখাস্ত করার পরে এটা মানুষ দায়িত্ব পায়, তো বরখাস্ত বা যদি কেউ অপরাধী শনাক্ত হয় তাকে নিশ্চয়ই পরবর্তী কোনো কাজ দেওয়ার মতো অবস্থা থাকে না। কিন্তু আমরা জেনে শুনেই কিন্তু এগুলো করি। আমাদের যেসব প্রাতিষ্ঠানিক দপ্তরের কর্মকর্তারা আছে তারা কিন্তু জানে যে সে বরখাস্ত হয়েছিল একবার, তার অপরাধ আছে বা সমস্যা আছে, কিন্তু তারপরেও তাকে আবার উপবৃত্তি টাকা তোলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। এইগুলো যদি একটু এড়িয়ে যাওয়া যায় তাহলে আমার মনে হয় এইরকম অনিয়ম কিছুটা হলেও কমবে। মিয়ানমারের সমরসজ্জায় সীমান্তে বাড়ছে উত্তেজনা। এটা একটা নিউজ করেছে। এখানে অলরেডি জাতিসংঘের পক্ষ থেকেই রাখাইনদের নতুন করে যে ওখানে আবার একটা জেনোসাইডের মতো ঘটনা ঘটছে। স্যাটেলাইটের মাধ্যমে যে সমস্ত ছবি তিনারা পেয়েছেন সেটা নিয়ে আর একটা এটা অভিযুক্ত করেছে মিয়ানমারকে। তারা সীমান্ত এলাকায় মানে এক ধরনের সমরসজ্জা নিয়ে কাজ করছে। আপনি জানেন এর মধ্যে আমরা বাংলাদেশে প্রায় 11 লক্ষ রোহিঙ্গা আমাদের গলায় বেঁধে আছে, তারপরেও এই অবস্থা। তো এটা নিয়ে আসলে এটা একটা আমাদের জাতীয় বা আন্তর্জাতিক নিউজ। আর একটা নিউজও আছে এখানে, এগুলাও আমাদের সত্যিকার অর্থে এই সমস্ত আমাদের এই পত্রিকাগুলোতে জায়গাও পাচ্ছে। আসছে ভয়ঙ্কর দুর্ভিক্ষ, মারা যাবে 3 কোটি মানুষ। এটাও একটা জাতিসংঘের অনুসন্ধানী একটা রিপোর্ট। আমাদের দেশে পড়বে। হ্যাঁ, এই প্রভাব এটা বলছে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা দেশগুলোর সাথে সাথে আমাদের মতো এই উন্নয়নশীল দেশগুলোও এতে আক্রান্ত হবে। আমরা একদমই শেষ প্রান্তে চলে এসেছি। এই শেষ একটা বিষয় নিয়ে কথা বলবো।
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা, এখানে নির্বাচন হচ্ছে। মেহেরপুরে 8-9 বছর জেলা ক্রীড়া সংস্থার কোনো নির্বাচন হয় না, আপনি জানেন। সেক্ষেত্রে এই যে নির্বাচনহীন একটা আহ্বায়ক কমিটি দিয়ে এটা চলছে, কেন চলবে এটা? সংশ্লিষ্ট এখানে সভাপতি হচ্ছেন স্বয়ং জেলা প্রশাসক। কেন নির্বাচন হচ্ছে না? কেন এই ক্রীড়া সংস্থাকে ফাংশনিং করা হচ্ছে না? আপনি শুধু মাদকের পিছনে ছেলেপেলে ঘুরছে, আপনি সেটা দেখবেন। কেন ঘুরছে? আপনাকে তাদের ভিন্ন জায়গা সৃষ্টি করে দিতে হবে। সেগুলো কেন করছেন না? কিভাবে দেখেন এটা? আসলে প্রায় 9 বছর হ্যাঁ, 9 বছর কোনো ধরনের নির্বাচন হয়নি, না। যার ফলে কিন্তু ওই একই প্রতিষ্ঠানে একই জন হ্যাঁ, দায়িত্ব পালন করে আসছে। অ্যাডহক কমিটি। অ্যাডহক কমিটি আসলে এটা আসলে কাম্য না, কারণ আমাদের যেহেতু সীমান্তবর্তী জেলা, সেই ক্ষেত্রে যদি মাদকের হাত থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খেলার দিকে কিন্তু যোগ দিতে হবে অবশ্যই। আর খেলা যদি চালু করতে হয়, তাহলে কিন্তু একটা কমিটি থাকা লাগবে, যে কমিটি নিয়ন্ত্রণ, যেহেতু আমাদের স্টেডিয়াম আছে, আমাদের খেলার জায়গা আছে, কিন্তু আমাদের কমিটিটার কারণে কিন্তু আসলে অনেকে ইচ্ছাকৃতভাবে এখানে যেতে চায় না বা যাচ্ছে না, আগ্রহ হারিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আসলে জেলা প্রশাসনের উচিত যে এটা যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে এটা সমাধানে আসা। রাজিবুল হক সুমন, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের ধন্যবাদ সময় আপনাকে। একদমই শেষ। আপনাকে আবারও আমরা আমন্ত্রণ জানাবো এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। জি, সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আমাদের মেহেরপুরের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি রাজিবুল হক সুমনের সাথে। আমরা প্রতিদিনই সকাল 11টায় আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। আমাদের মেহেরপুর প্রতিদিন ফেসবুক, ইউটিউবে লগ ইন করলে আপনারা আমাদের লাইভ এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। সকলে ভালো থাকবেন। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। নিজে সুরক্ষিত থাকুন, অন্যকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করুন। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ।